সবুজ পথে সমৃদ্ধির গল্প নিয়ে আজ অবস্থান করছি আনারসের রাজধানী খ্যাত টাঙ্গাইলের মধুপুরে। সাথে আছি আব্দুল্লাহ খান মুন্না। শুধু আনারসই নয়, বন, পরিবেশ ও গারো সম্প্রদায়ের সংস্কৃতি এ এলাকার একটি গর্ব। আকারে বড়, রঙে উজ্জ্বল ও স্বাদে অতুলনীয় হওয়ায় এই আনারসের চাহিদা দেশ জুড়ে। তবে স্বল্প পরিসরে এই আনারস রপ্তানি হচ্ছে বিদেশেও। আজকে আপনাদের দেখাবো এবং এখানকার এক চাষির সাথে কথা বলবো যে তিনি কিভাবে আনারস চাষাবাদ করেন এবং বাজারজাত করেন এবং এই চাষাবাদ করার ক্ষেত্রে কী ধরনের রোগ বালাইয়ের সম্মুখীন হন সে বিষয়ে কথা বলতে আমাদের সাথে সংযুক্ত আছেন এই এলাকার একজন চাষি, যিনি দীর্ঘদিন যাবৎ এই আনারস চাষ করে আসছেন, মোহাম্মদ সানোয়ার হোসেন। সানোয়ার ভাই, আসসালামু আলাইকুম। আপনি কেমন আছেন? জি, আল্লাহ রাখছে, ভালো আছি। হ্যাঁ, সকাল থেকেই মনে হচ্ছে যে আনারসে সংগ্রহের কাজ করছেন নাকি? হ্যাঁ, আসলে আনারসটা এমন একটা ফসল যেটা আপনার সকাল একেবারে আজানের সময় আমরা লোকজন নিয়ে খেতে আসি এবং কাটা শুরু করে দেয় এবং 9টা-10টার মধ্যে বেচা কিনি শেষ হয়ে যায়। আচ্ছা, কতদিন যাবত এই আনারসটা চাষ করছেন আপনি? আসলে আমি তো প্রায় 30 বছর যাবত আনারস চাষ করতেছি। আচ্ছা, মধুপুরে এই আনারস চাষাবাদটা শুরু হয় কত সাল থেকে? 1942 সনের দিকে 11 মহিলা আসাম থেকে কিছু চারা আনে, ওখান থেকেই এটা পর্যায়ক্রমে আমাদের কাছে আসে এবং এটা প্রসারিত হয়। এখন বর্তমানে কি কি জাতের আনারস চাষাবাদ হচ্ছে? বর্তমান আসলে আগে আমরা চাষ করতাম আমাদের যে স্থানীয় জাতটা, এটাই সবচেয়ে বেশি। এটা কি স্থানীয় জাত না? এটা আমাদের স্থানীয় জাত। এটা আমরা বলি ক্যালেন্ডার, বিজ্ঞানের ভাষায় বলে ক্যালেন্ডুলা কেউ বলে, বা কেউ বলে জায়ান্ট কিউ। আর আরেকটা আনারস আছে যেটা হলো ওই হানি কুইন, আমরা স্থানীয়ভাবে বলি জলডুগি। এই দুইটা চাষ হইতো। আবার 4-5 বছর আগে সরকার কর্তৃক একটি চারা দেয়, সেটা হলো MD2, যেটা বিদেশে চাষ হয়। ওইটাও আমাদের মধুপুরের মাটিতে সফলভাবে আমরা চাষ করিতেছি। আনারস চাষ করছেন, এটা মানে কবে থেকে শুরু করেন, মানে বছরের কোন সময়টাতে চারা রোপণ করেন? আনারসের চাষের যে চারা রোপণের যে সময়টা, এটা বিশেষ করে ওই শীতের শুরুতে বাংলা কার্তিক অগ্রহায়ণ মাস থেকে আমরা শুরু করি। অগ্রহায়ণ, পুষ, মাঘ, ফাল্গুন মাস পর্যন্ত আমরা স্বাভাবিকভাবে লাগাই। আচ্ছা, এখন তো মনে হয় আপনার আনারস সংগ্রহ হচ্ছে নাকি? হ্যাঁ, জি। চলুন একটু আমরা দর্শকদের একটু দেখাই কিভাবে আনারসটা সংগ্রহ করে। আনারস দেখেন, বাগান থেকে ওই জুঙ্গা দেখাইটাই নাই যে সড়কে স্তূপ দিছে, এখান থেকে আমরা ওই বাজার নিয়ে যাব। বাজার আবার ওখানে অনেক পার্টি আছে, মহাজন আছে বা ব্যবসায়ী আছে, তারা কিনে নিয়ে আবার তারা চলে যাবে। এটা কি আপনারা রেগুলার এই বাজারে বিক্রি করেন নাকি? প্রতিদিনই আমরা বাজারে বিক্রি করি, প্রতিদিনই। আবার আরেকটা জিনিস দেখেন, এই আনারসটা কিন্তু আজকে কাটা হইলো সকালে, আজকে কাটা হইলো। এই আনারসটা কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি কালকে সকালেই পাবেন। আপনি একটা আনারস খেয়ে একটু টেস্ট করেন। আমি আপনাকে একটা আনারস দেখাই যে এই যে আমি যে বললাম যে মধুপুরের আনারস রসে ভরপুর, আসলে এর ভিতরে রস আছে কিনা এটা তো একটু দেখার দরকার আছে। দর্শক, এই যে সানোয়ার ভাই কিন্তু আপনাদের সামনেই আনারসটি কাটছে। এই দেখেন যে এই যে একটা আনারস, কোনো প্রকারের প্রিজারভেটিভ দেওয়া নাই, আল্লাহ তাআলার রহমত শুধু এখানে। এই আপনি একটু দেখেন যে এটা খাওয়ার মিষ্টতাটা কি, আপনি একটু দেখেন। দর্শক, আসলেই আনারসের যে রস খুবই সুস্বাদু এবং আপনি হয়তো ক্যামেরায় দেখতে পাচ্ছেন যে কন্টিনিউয়াসলি কিন্তু এই রস পড়ছে। এই যে এখন এই যে একটা আনারস দেখতেছেন, এই যে আনারসটা, এইটা কিন্তু এই আশ্বিন আনারস নামে পরিচিত। যখন শীতকাল আসবে তখন মার্কেটে এই আনারসটা পাওয়া যাবে। আবার এই আমরা যে আনারসটা দেখলাম রসে ভরপুর, এই আনারসটা কিন্তু রস আবার একটু কম। আপনার এই ক্ষেতের পরিমাণটা কত? এই এখানে আমার ধরেন যে 15,000 আনারসের চারা আছে। 15,000? হ্যাঁ। আর পরিমাণটা কত হবে জায়গার? এই এখানে 1 একরের মতো জায়গা হবে। 1 একর। এই 1 একর জায়গাতে কি আপনি কয়টা মৌসুমের চাষ করতেছেন, মানে কয়টা সিজনে হারভেস্ট করতেছেন? না, হারভেস্ট আমরা এক সিজনই করি, 2 সিজন। এই যে এইটা হলো স্বল্প টাইমে আশ্বিনা যেটা, আর মেইন সিজন কিন্তু এখন এইটা। এই আমরা জুন, জুলাই, আগস্ট
সেপ্টেম্বর, এই যে 4টা মাস, হ্যাঁ। এই 4টা মাস কিন্তু পর্যায়ক্রমে এটা হলো হারভেস্টের সবচাইতে উপযুক্ত সময়। আচ্ছা, ধরেন এখন যদি কেউ আমাদের এই প্রতিবেদন দেখে আনারস চাষ করতে চায়, সেই ক্ষেত্রে মধুপুরের বাহিরে যদি করতে চায়, তাহলে কি মানে মাথায় কি নিয়ে কাজ করতে হবে, যে কি বিবেচনা করে তারা চাষাবাদ শুরু করবে? এটা আসলে আগে দেখতে হবে তার মাটিটা, তার মাটিটার গুণাগুণ ঠিক আছে কিনা। এটা কিন্তু পাহাড়ি এলাকার জিনিস। এটা কিন্তু যদি ওই কর্দমাক্ত মাটি থাকে ওখানে কিন্তু আনারস হবে না। বেলে দোআঁশ এবং এঁটেল দোআঁশ মাটি আনারস চাষের জন্য উপযুক্ত। তো সেক্ষেত্রে তো গবেষণা তো করতেই হবে, যেহেতু এটার উৎপাদন বাড়ানোর দরকার। গবেষণা কি, আমি একটা কথা বলি কি, আমাদের দেশের যে গবেষণাগুলো হয়, আমাদের দেশে কৃষিটা অধিকাংশ ক্ষেত্রেই ধার করা নীতিতে চলে। ধার করা নীতি, যে দেশের মানুষের যে দেশে আনারস হয় না ওই দেশের লোকেরা গবেষণা করে। আপনি দেখেন এই আমাদের মধুপুরের রিজনে, মধুপুরের জোনে কমপক্ষে 83 প্রকারের ফসল ফলন যায়, কিন্তু সেক্ষেত্রে আমাদের এখানে এই ফসলটা কোনভাবে আরও অধিকতর গবেষণা করে আরও উন্নত করা যায়, গবেষণাগুলা অধিকাংশ ক্ষেত্রে কাগজ ও কলমে থাকে, কিন্তু মাঠ পর্যায়ে গবেষণা খুব কমই হয়। এই যে পাতাটা, এই পাতাটা কিন্তু গরুর বিশাল একটা খাদ্য। আবার এই পাতাটা দিয়ে সুতা বানানো যায়। এরপরে নিচের যে মূলটা, ওটা জ্বালানি হিসেবে ব্যবহার হয়। আর যখন এই সব কিছু পরিষ্কার করে আমরা 3-4টা চাষ দিয়ে মাটিটা একেবারে ঝুরঝুরা করে নিব, কিছু জৈব সার দিব, টিএসপি দিয়ে দিব, আগে কিছু সারটার দিয়ে আমরা চারাটা লাগাই দিব। তাহলে যখন চারাটা রোপণ করেন তখন কি মানে দেখভালের জন্য কি লোকের প্রয়োজন হয় না? তা তো না, আমাদের এখানে আমরা তো সবাই আনারস চাষ করি, দেখভাল এগুলার কোনো প্রয়োজন হয় না। আচ্ছা, এই যে আনারসের যে বাগানটা, এখানে কি পানি জমে, বৃষ্টির পানি? না, বৃষ্টির পানি জমে না। আর বৃষ্টির পানি যদি 2-4 দিন জইমাও থাকে তাও তেমন একটা ক্ষতি হয় না। আর আরেকটা সবচেয়ে বড় জিনিস যেটা, আনারসে কিন্তু কোনোদিন সেচ দিতে হয় না, যত মনে হয় তত খরা হয়ে যায়। তাহলে এটা চাষাবাদ করতে তো পরিশ্রমটা তো তাহলে কম হচ্ছে মনে হয়? হ্যাঁ, পরিশ্রম কম। আচ্ছা, এই যে আমরা কিছু খের দেখতে পাচ্ছি, এটার কারণ কি? অনেক জায়গাতে এই যে খের দেখতেছেন, এই যে আনারসটা দেখেন, এই আনারসটার মধ্যে যদি রোদ লাগে এটা কিন্তু নষ্ট হয়ে যাবে। যে সমস্ত আনারসগুলো হেলে জায়গা, এগুলাকে আমরা এই যে খের দিয়া, এই খের দিয়ে এটা ঢাইকা রাখি যাতে রোদ্রে থেকে প্রোটেকশন দেওয়া। আর কি মানে এই আনারস চাষ করতে গিয়ে আর কি মানে প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছেন? আসলে আমার কাছে কোনো প্রতিবন্ধকতা নেই। প্রতিবন্ধকতাটা একটা জায়গায় যায় বিক্রিতে যাইয়া। আচ্ছা, আপনারা যে এই যে পুরো জায়গাটা জুড়ে যে আনারস চাষ করছেন, সেক্ষেত্রে কি সব আনারসই কি আপনারা হারভেস্ট করতে পারেন না কিছু নষ্ট হয়ে যায়? কিছু তো আপনার হলো 5% তো আপনার পশু পাখি খাবে। পশু পাখি কোথায় খাবে? আমরা ওই যে আস্তে আস্তে দেখলাম অনেক বাগানে এই যে এরকম আনারসের ক্ষেতের মাঝখানে কিছু গাছ দেওয়া হয়েছে, এটার কারণটা না? গাছ দেওয়া হয় না। তাহলে এটার নাম হলো আকাশমণি গাছ। হ্যাঁ, এইটা হলো আমাদের আবার একটা লাভের জিনিস। কেমনে লাভের জিনিস? এই গাছ আইনে আমরা রুই না, এটা এমনি হয়। এই যে এই গাছটা যদি 5 বছর হয়, 5 বছর হলে এই গাছটা আমি বিক্রি করতে পারবো 2000 টাকা। আর যদি 10 বছর হয়ে গেল তাহলে এটার দাম হবে কমপক্ষে 15,000 টাকা। তো সেক্ষেত্রে কি এটার কোনো সাইড এফেক্ট কি আনারসের উপর পড়ে বা ছায়াটার কারণে? এটা আরো ভালো, ও ছায়া দিতেছে, আনারস পড়তেছে না আমার। চারা সংগ্রহ করেন, কত টাকা খরচ পড়ে চারা? চারা এটা বিশেষ করে প্রতিটা চারা আমাদের ক্রয় করতে 5 থেকে 6 টাকা করে লাগে পার পিস। সংগ্রহ করেন কোন জায়গা থেকে, মানে কোথায় পাওয়া যায়? এই যে ধরেন যে আমার যে চারাগুলা, এই চারাগুলা আমার যদি না লাগে, বা আমি যেটি লাগাইলাম, লাগানোর পর বেশি হলে ওটা আমি একটা বিক্রি করে দিলাম, এইভাবে আমরা চারাগুলা সংগ্রহ করি। কিন্তু সবাই কি একই পদ্ধতি অনুসরণ করে? সবাই একই পদ্ধতি। 5 থেকে 7 টাকার মধ্যে আপনি চারাটা কিনলেন, কেনার পরে এটাকে রোপণ করতে কত খরচ হচ্ছে? একটা আনারস সবকিছু মিলে ওই চারা থেকে নিয়ে রোপণ করা পর্যন্ত বা হারভেস্ট করা বাজারে নেওয়া পর্যন্ত প্রায় 20 টাকা আমাদের খরচ হয়ে যায় পার পিস। হ্যাঁ, পার পিস। তারপরে দেখেন এই জমিটা 2 বছর আমার যত্ন করতে হয়। কৃষক পর্যায়ে আমি একটা আনারস যদি 30 থেকে 40 টাকা বিক্রি করতে না পারি, তাহলে কিন্তু আমি ক্ষতির সম্মুখীন হই। কিন্তু সেখানে আসলেই আপনার ওই যে বারবার যে কথাটা আমি বলি যে কৃষি পণ্যটা নিয়ে সবাই দামাদামি করে। তো ধন্যবাদ, ভালো লাগলো আপনি আজকে সারাদিন আমাদের সময় দিলেন
নিশ্চয়ই আবার কোনো একটা বিষয় নিয়ে আপনার সাথে কথা হবে আর কি। আবার আসবে। দর্শক এতক্ষণ দেখলেন যে একজন ইংরেজি শিক্ষক যিনি ইংরেজি শিক্ষকতা ছেড়ে দিয়ে এই কৃষিকে বেছে নিয়েছেন। আচ্ছা, কয়টা বাজে আসেন সকালে? সকাল 6টার সময় খারাপ সুখের ইয়া হ্যাঁ, তুলি তাহলে কয়টা থেকে কয়টা পর্যন্ত কাজ করেন? তাহলে 10টা থেকে 7:30 থেকে আবার 1টা থেকে একটা ধরে কাজ করেন, মানে কি পরিমাণ ফল কাটতে পারেন? 1000-1200 কাটবে না 1000-1200, সেক্ষেত্রে মজুরিটা কি এই 1000-1200-র উপর ডিপেন্ড নাকি সময়ের উপর ডিপেন্ড? না, ফলে 1000 কাটলে 1000 টাকা, 1000 কাটলে 1000 টাকা। আর এছাড়া এই আনারস ছাড়া আর কি কি কাজ করেন? মানে কলার বাগানের, হ্যাঁ, আনারস বাগানের, কফির বাগানের। এই মধুপুরের মাটি সোনার চেয়েও খাঁটি। এতক্ষণ আমরা শুনলাম যে কৃষক কিভাবে বর্ণনা দিলেন যে আপনার এই কৃষিকাজকে যদি আপনি জীবিকা হিসেবে নিতে চান তাহলে কিন্তু এই মাটিকে আপনাকে ভালোবাসতে হবে, এই মাটির কাছে আপনাকে আসতে হবে, এই মাটির বুকেই আপনাকে ফসল ফলাতে হবে। আমি এখন অবস্থান করছি গারো বাজারে। এই বাজারটি একটি পাইকারি বাজার আনারসের। এভাবে এই সাইকেল যুগে এখানে আনারস আনা হয় এবং এখানে যারা পাইকারি ব্যবসায়ী রয়েছে তারা এই পুরো সাইকেলটিতে কতগুলো আনারস রয়েছে সেই অনুযায়ী একটি দাম দর করেন এবং সেই দাম অনুযায়ী হলে তারপর তারা একত্রিত করে এই ধরনের ট্রাকে করে তারা এটাকে ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে দেন। তো এই বিষয়ে আমরা একটু কথা বলবো। এখানে একজন পাইকারি ব্যবসায়ী রয়েছেন যিনি দীর্ঘদিন যাবৎ এই পাইকারি ব্যবসার সাথে জড়িত। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এখন আমরা একটু দর্শকদের জানাতে চাই আসলে যে বাজারজাতকরণটা কিভাবে হয় এবং কিভাবে সারা বাংলাদেশে এই আনারস পৌঁছে দেওয়া হয়। আমরা এগুলা ওনাদের কাছ থেকে ক্রয় করি। ক্রয় করার পরে আমরা এক জায়গায় আমাদের জায়গা মতো পজিশন মতো রাখি। তারপরে আমরা ট্রাক ঢুকে লেবার দেওয়া লুট করাইয়া লতা খের দিয়ে আনারস যাতে নষ্ট না হয় এইভাবে গাড়িতে ধরে আমরা বিভিন্ন দিকে, যেমন আমি ঢাকা কারণ বাজার প্রতিদিন একের দিই, বরিশালে দিই, যশোরে দিই, খুলনা দিই, এই 4 মুখানে এই বছর আনারস দিতেছি। কারণ বাজার প্রতিদিন কম অনেক গাড়ি দিই। আচ্ছা, আজকে কত করে কিনলেন আনারস? আজকে আমি উপরে কিনছি 42 টাকা। 42 টাকা কি পিস? হ্যাঁ, 142। এটা তো এই ট্রাকে লোড দিচ্ছেন নাকি? জি জি। দিয়ে এটা একটা ট্রাকে কি পরিমাণ আনারস নেয়? আমি এটার মধ্যে 6000 6,500 এরকম। সাইজ ভেদে কি আনারসের দাম তারতম্য আছে? অবশ্যই তারতম্য আছে। বড়টার দাম আছে 55, 50, 52, 60 টাকা আছে। হ্যাঁ। এই তো কেমন বিজনেস কেমন হচ্ছে? মোটামুটি বেশি ভালো না, আবার একদম খারাপ যেতাম। আমাদের এলাকার চাষি যারা এগুলারে 2.5 বছরে জন্মাইতেছে, এদের যে খরচ, বর্তমানে যে খরচটা, দামটা আর একটু বেশি থাকলে পরে মোটামুটি ভালো হতো। আমরা চাচ্ছি এই আনারসটা যদি বহির্বিশ্বে আমরা বাজারজাত করতে পারতাম তাহলে আমাদের আনারসের দামটা আর একটু বাড়তো, তাহলে আমাদের এলাকার মানুষ একটু উপকৃত হইতো। আমরা যারা ব্যবসা করি আমাদের জন্য ভালো হইতো। এই আনারসটা হলো বৃষ্টির সাথে সম্পর্ক। এই যে আষাঢ় শ্রাবণ মাসের শেষের দিকে ভাদ্রের শুরুতে এরা একবারে চিকিৎসা থাকবে, তখন যদি আমরা বাইরে বাজারজাত করতে পারতাম তাহলে এটা আনারসটা বাজারটা কমতো না। এটা আনারস যারা চাষাবাদ করি এদের জন্য, আমরা যারা ব্যবসা করি উভয়ের জন্য ভালো হতো। আমাদের অনেক এলাকার বিশেষ করে মধুপুর, ফুলবাড়িয়া, ঘাটাল এই 3 উপজেলার বাংলাদেশের মধ্যে ক্যালেন্ডারের আবাদরা মধুপুর থেকেই শুরু। মধুপুরি বেশিরভাগ মানে 16 আর 10 আনা আবাদ হয় মধুপুরে, আর 6 আনা আবাদ হয় ঘাটাল এবং ফুলবাড়িয়া। আজকে তাহলে বাজার কত চলতেছে? 4000 4000 উপরে 5.5, 6 হঠাৎ আছে, 5000 আছে। 5000 টাকা শ? জি জি। তাহলে আজকে বাজারটা কি একটু ঊর্ধ্বমুখী? না, ঊর্ধ্বগতি না। ঊর্ধ্বগতি গত 2-3 দিন আগে ছিল, আজকে একটু মানে স্থির বলা চলে। ঠিক আছে কাকা, ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য। দর্শক, এখন একটু কথা বলবো যিনি এই যে সাইকেল দেখছেন আমার সামনে, এই সাইকেল করে আনারস নিয়ে এসেছেন একজন চাষি ভাই।
তিনি কি তার সম্পর্কে একটু জানবো। যে আসসালামু আলাইকুম, ভালো আছেন? আচ্ছা, এই যে এই গাড়িতে কতগুলো নিয়েছে? 100। কি এখন আপনি বিক্রি করতে আনছেন? বিক্রি করা হয়েছে? দাম দর কেমন পাইছেন? দাম দর হয় নাই। দাম দর কেমন আশা করতেছেন? কেমন? 4000, মানে 100 4000, মানে 40 টাকা পিস পড়তেছে। এখন পর্যন্ত কোনো পাইকার দাম বলেছে? না, বলে না। কেমন বাজার আছে, কেমন যাচ্ছে মনে হচ্ছে? ভালো না? এগুলো তো আপনি নিজে চাষাবাদ করছেন না? এটা কি জাতের? ক্যালেন্ডার না? এই আপনারা যে চাষাবাদ করতেছেন, মানে কি লাভের মুখ দেখতেছেন? লাভ হবে না? আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনার। দর্শক, আমরা আরেকজন চাষি ভাইয়ের সাথে কথা বলবো, যিনি এই ভ্যান গাড়িতে করে আনারস নিয়ে এসেছেন। এই ভ্যান গাড়িতেও কিন্তু 100 পিসের সারিবদ্ধভাবে সাজিয়ে নিয়ে এসেছেন। আমরা একটু কথা বলবো ভাইয়ের সাথে। ভাই, আপনি কি নিজে আনারস চাষ করেন? কতটুকু ক্ষেতের মধ্যে করছেন? কি পরিমাণ ক্ষেতের মধ্যে? 2 একরের মতো। 2 একরের মতো। 2 একরের মধ্যে কত পিস মানে গাছ লাগাইছিলেন? আপনার 24,000। 24,000। এখন কি সিজন কি শেষের দিকে নাকি মাঝামাঝি? আজকে কত মানে দাম পেয়েছেন এখন পর্যন্ত? 40 টাকা, 30 টাকা, 28 টাকা। 28 টাকা। তো আপনাদের উৎপাদন খরচটা কেমন? 20 টাকার খরচ হয় পার পিস। 20 টাকা খরচ হয়। এখন কি 40 টাকা আপনারা রেট পাচ্ছেন? 40 টাকা ব্যক্তি পাওয়া যায় না, কিছু পাওয়া যায়। আর যে বাজারজাতকরণের ক্ষেত্রে কি মানে কাস্টমার বা পাইকার কি পর্যাপ্ত পরিমাণ আছে এখানে? পাইকার আছে এখানে, প্রতিদিনই পাইকারের অভাব নেই। কম থাক দাম আর বেশি থাক, পাইকার প্রচুর পরিমাণ পাইকার আছে না? সম্প্রদায়ের পূর্বপুরুষরাই এই জাতটিকে আসাম থেকে নিয়ে এসেছেন। আমরা সে বিষয়ে একটু আপনার কাছ থেকে বিস্তারিত জানতে চাই। আসলে আমিও ছোট ছিলাম। আমার ছোটকাল থেকেই আমি শুনে আসছি বাবা মাদের কাছ থেকে, মুরব্বীদের কাছ থেকে, যে আমার মেজি নামের একজন ইদিলপুরের এক মহিলা এর প্রথম ভারতের মেঘালয় থেকে এই চারা নিয়ে এসেছিলেন পরীক্ষামূলক। মানে ওখানে তার আত্মীয় স্বজন ছিল, ওই সুবাদে আত্মীয় স্বজন বাড়িতে যাওয়ার সুবাদেই এই ফলের প্রতি তারা আকৃষ্ট হয়। পরে চারা নিয়ে আসে। প্রথম চাষ হয় আমাদের মধুপুর উপজেলার ইদিলপুর গ্রামে। তারপর পর্যায়ক্রমে ওখান থেকেই আমরা ছড়িয়ে ছিটিয়ে যারা গারো সম্প্রদায়, আগে মুসলিমরা অবশ্যই এই আনারস চাষে আগ্রহী ছিল না। যখন আমরা গারোরা এই আনারস চাষ আরম্ভ করি এবং কিছুটা হলেও লাভের মুখ দেখি, তখন থেকে এই আনারসের প্রতি মধুপুরের যে আগ্রহ এবং সারা বাংলাদেশ এই আনারসের প্রতি যে আগ্রহ, এখান থেকে বিস্তার লাভ করেছে এই ইদিলপুর গ্রাম থেকে। এই যে আনারস যখন আপনারা মানে কাটেন, কাইটা তো গাড়িতে তুলেন, কিছু লতা পাতা ব্যবহার করা হয় বা খের ব্যবহার করেন, এটার কারণটা কি? এটা আসলে প্রাকৃতিকভাবে যদি আনারস পাকে তাহলে কিন্তু আনারসটা শক্ত থাকে। কিন্তু যখন আমরা যে পাকার জন্য হরমোন ব্যবহার করি, হরমোন ব্যবহার তো জানেনি, জোর করে পাকানো। হ্যাঁ, এটা হয়তো আমরা ইচ্ছাকৃতভাবে এটা করছি, কারণ আবার কতগুলি বাধ্যবাধকতাও হচ্ছে। কারণ যেমন আমি তো আমার এই বাগানটা আমি হয়তো বিক্রি করছি একজনের জন্য, সেটা তাড়াতাড়ি এটা হারভেস্ট করবে আর কি, হারভেস্ট করবে। তো তার তাড়াতাড়ি হারভেস্ট করতে হলে তো তার তো মেডিসিন প্রয়োগ না করলে তো একসাথে পাকবে না। এটা দীর্ঘ 4 মাসের সময় লাগবে। সেখানে সে 1 মাসের মধ্যেই সব শেষ করে ফেললো। যা হরমোন আমরা ব্যবহার করছি পাকার জন্যে কিংবা বড় হওয়ার জন্যে, এটা আনারসের ক্ষতির মধ্যে আমি যাতে স্বাদ অনেক তারতম্য। আর আনারসটা নরম হওয়ার ফলে যখন একটার উপরে আনারস আরেকটা পড়বে, এরকম চাপ খাবে, ওই আপনার পরিবহনের সময় এটা নষ্ট হয়। এর জন্যে আমরা হইলো যে লতা পাতা দিয়ে খেরকুটো দিয়ে লাইনের পরে একটা খড়কুটো দিলাম, তারপর আবার আরেক লাইন দিলাম। এই যে এইটার জন্য আমরা এইটা ব্যবহার করি। আর আরেকটা বিষয় হলো যে আমরা হরমোন আসলে আমাদের বাংলাদেশে ছিল না, এটা বিভিন্ন কোম্পানির মারফত ইন্ডিয়া থেকে এসেছে। এই ইন্ডিয়ার হরমোনে আমাদের আনারসের যে স্বাদ, এটা প্রকৃত আনারসের যে স্বাদ এখন আর নাই। যদি আপনি খেতে চান তাহলে দেখবেন এই যে আনারস দেখছেন, এটা পাকা আনারস। এই পাকা আনারস দেখবেন এটা শুধু রস আর রস,
কাটার সময় দেখবেন যে অনেক রস পড়ে যাব, কিন্তু আসলে প্রকৃতপক্ষে এই যে হরমোন যদি না দিতাম, প্রাকৃতিকভাবে যদি পরিপক্ক হয়ে পাকতো, তাহলে কিন্তু এটা হওয়ার কথা না। ঠিক আছে, ধন্যবাদ চাচা, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। দর্শক, আমরা দেখছি একজন সম্ভবত ক্রেতা যিনি আনারস কিনছেন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোথা থেকে আসলেন? জি, আমি এলেঙ্গা থেকে ও, আসছি। টাঙ্গাইল থেকে। টাঙ্গাইল থেকে। ও, কি আপনি কি আনারস কিনলেন নাকি? জি, আমার ভাইকে নিয়ে আমি এদিকে ঘুরতে আসছিলাম। ও আর এখানে মাঝে মধ্যেই আসা হয় বাগান থেকে টাটকা আনারস নেওয়ার জন্য। ও, সরাসরি এসে কিনে জি নিয়ে জি যান। জি জি জি। ও, কেমন বাচ্চারা এই জায়গার আনারসের টেস্ট কিরকম? মানে এখান থেকে যেটা নিয়ে আমরা বাসায় আমরা খাই, এটা যে স্বাদ পাই বাজার থেকে কিনে নিয়ে গেলে ওই স্বাদটা আমরা পাই না। তার জন্য ফ্যামিলি বা বাচ্চাদের রিকোয়েস্টে মাঝে মধ্যেই আমরা আসি এখানে। তাই না? দাম কেমন? দামটা তো অবশ্যই আমাদের ওইখানের থেকে অনেক সস্তা, এবং জিনিসটা একদম টাটকা বাগান থেকে নিজে দেখে চয়েস করে কিনতে পারি। দেখা যাচ্ছে যে যেটা ওইখানে আমাদের 100 টাকা 90 টাকা কিনতে হয়, সেটা এখানে আমরা 30 টাকা 35 টাকা অথবা 40-50 টাকা কিনতে পারি, ওইখান থেকে অর্ধেক দামেরও কম। ঠিক আছে, তাহলে ধন্যবাদ। জি। দর্শক, এখন আমাদের সাথে আলোচনা করার জন্য আমাদের জিটিভির টাঙ্গাইল জেলা প্রতিনিধি মোহাম্মদ সোহেল রানা উপস্থিত রয়েছেন। পাশাপাশি আমাদের গারো সম্প্রদায়ের একজন মুরব্বীও এখানে উপস্থিত রয়েছেন। আমরা তাদের কাছ থেকে জানবো যে গারো সম্প্রদায় এখন কি পরিমাণ লোকজন এই আনারস চাষাবাদের সাথে সংযুক্ত রয়েছে, সেই বিষয়গুলো আমরা তাদের কাছ থেকে জানবো। তো প্রথমেই আমি একটু জানতে চাই জনাব সোহেল রানার কাছে যে কি পরিমাণ জায়গা নিয়ে আসলে এই চাষাবাদ হচ্ছে এই মধুপুরের আনারস বাগানগুলোতে। ধন্যবাদ আপনাকে। আসলে আপনারা জানেন যে টাঙ্গাইল জেলার এই মধুপুরের আনারস আসলে সারা বাংলাদেশের মধ্যে একটু নাম করা আমাদের এই আনারসটা, এবং কি ইতিমধ্যে এই আনারসটা কিন্তু জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে। এবং এই আনারসটা আমরা যে জেলার কৃষি অফিসার তাদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন আসলে যে প্রায় 7,000 একরের বেশি জায়গায় কিন্তু এই জেলাতে এই আনারসের চাষ হচ্ছে। এবং বর্তমানে আমাদের এই টাঙ্গাইল জেলাতে 2টি বাজার আছে এই আনারসের, একটা এই মধুপুরের জলছত্র, আর একটা হচ্ছে এই মধুপুরের গারো বাজার। তো প্রথম দিকে এই জলছত্র বাজারটি কিন্তু খুব জমজমাটি ছিল, এখন কিন্তু সেটা ওই গারো বাজারটা অনেক জমজমাট হয়েছে, এবং সেখানে কিন্তু প্রতিদিনই প্রায় কোটি টাকার আনারস বিক্রি হচ্ছে। যারা আনারস চাষাবাদ করে তাদের কিন্তু ইতিমধ্যে আমরা একটা দাবিও দেখতে পেয়েছি। তারা কিন্তু বলছে যে এই মধুপুর উপজেলাতে তারা একটি শিল্প কারখানার দাবি করেছে, অর্থাৎ ফুড প্রসেসিং, যাতে আনারসটাকে তারা একটা জুস অথবা জেলিতে রূপান্তর করে একটা ফুড প্রসেসিং প্রক্রিয়ায় তারা সরকারের কাছে দাবি জানাচ্ছে। আমাদের যে জেলা কৃষি অফিসার যেটা আমাদের জানিয়েছেন যে এই আনারসের যে এই উৎপাদনটা আসলে আগের চাইতেও আমাদের বেড়ে যাচ্ছে, দিন দিন বেড়ে যাচ্ছে, এবং কৃষকরা অনেকটা আগ্রহী হয়েই এই আনারসটা চাষাবাদ শুরু করছে। আনারসের যে গত বছরের দাম ছিল, সেই দাম কিন্তু গত বছরের তুলনায় এইবারও কিন্তু একটু বৃদ্ধি পেয়েছে। ধন্যবাদ আপনাকে। এই পর্যায়ে একটু কথা বলতে চাই জয়েন্টশাহী আদিবাসী সংঘের সভাপতির সাথে। আমরা তার কাছ থেকে জানবো যে দীর্ঘ এত বছর পর আপনারা কি পরিমাণ জমিতে চাষাবাদ করছেন, বা আগের চেয়ে কি চাষাবাদে আপনাদের সম্পৃক্ততা বেড়েছে নাকি কমেছে, আর কমে থাকলে এর পেছনে কারণগুলো কি কি? ধন্যবাদ জানাই আপনাদেরকে। আসলে আমাদের গারো সম্প্রদায় যদিও এই আনারস চাষটা শুরু করেছিল, কিন্তু এখন আমাদের গারো সম্প্রদায় খুব একটা বেশি যুক্ত না আর কি। অনেকে করে, কিন্তু খুব সামান্য, কারণ এই আনারস চাষটা এখন কমার্শিয়াল হয়ে গেছে। কমার্শিয়াল মানে আপনি 1 বছরের মধ্যেই এটাকে উৎপাদন করে, এবার হয়তো 1 বছর 18 মাসেই সেটাকে করে। এই যে এইখানে যে বিনিয়োগ, টাকা যে পরিমাণ বিনিয়োগ লাগে, সার প্রয়োগ, তারপরে লেবার, অন্যান্য যে বিষয়গুলো থাকে, এটা আমাদের সম্প্রদায়ের কাছে এত ক্যাশ টাকা নাই, যার কারণে অনেকে এই অনীহা প্রকাশ করছে। কোনো গারো সম্প্রদায়ে তারা জমিগুলো 1 বছর 2 বছরের জন্য লিজ দিয়ে দিচ্ছে। আমাদের এটা হওয়ার কারণ হলো আমাদের এইখানে এই যে আমাদের জায়গাগুলো দেখতেছেন, এই জায়গাগুলোর কিন্তু আমাদের কাগজপত্র নেই। কাগজপত্র না থাকার কারণে আমরা ব্যাংক থেকে সহজ শর্তে যে স্বল্প সুদে যে ঋণটা, কৃষি ঋণটা পাবো, এটা পাচ্ছি না। আরেকটা বিষয় হলো, এখন যাই বলেন না কেন, এক ধরনের সিন্ডিকেটের মতো মার্কেটিংয়ের ব্যাপারে। আপনি উৎপাদন করবেন কিন্তু বিক্রির একটা বিষয় থাকে মার্কেটে। ওখানে ধরেন যে
বাজারে থাকে ট্রাক অ্যাসোসিয়েশন, আপনি ট্রাক লুট করবেন সেখানে ট্রাকের জন্য টাকা দিতে হবে। আবার এই মাল লুট করবেন সেখানে আপনার এই যে কুলি সমিতি তাদের ছাড়া আপনি লুট করতে পারবেন না। ইভেন আপনি যদি এই বাগানেও যদি লুট করেন তাদেরকে দিতে হবে, অথবা যদি না দেন তাহলে ওনাদেরকে টাকা দিতে হবে, এই যে বিষয়টা। আবার ওই বাজারে নিয়ে গেলে যারা এই যে এটা বলে কাঁচামাল সমিতি বলে, আমার অফিসের পাশেই দেখবেন যে একটা বিল্ডিং আছে, তারা এটা কাঁচামাল সমিতি, এটা অ্যাকচুয়ালি এটা দালাল সমিতি। ওখানে যারা বিক্রি করতে যায় বা কিনতে আসে তাদের কিন্তু ওই দিতে হয়, কমিশন দিতে হয়। ওই সমিতির সদস্য যারা, তারাই কিনে দিবে, আবার বিক্রিও করে দিবে কৃষকের কাছ থেকে। আসলে কৃষকরা অনেক ক্ষেত্রে কিন্তু ন্যায্য মূল্য পায় না। তো এই ধরনের অনেকগুলো কাজের জন্য আসলে আমাদের আদিবাসীরা বেশি বাগান করতে পারতেছে না, করে খুব সামান্য আর কি। কিন্তু আপনার যে বড় বড় বাগানগুলো বেশিরভাগই বাইরে থেকে করা আর কি। তো আমাদের দাবি হলো আসলে একটা হলো যে কৃষি ঋণ যদি সহজ শর্তে যদি পাওয়া যায়, কৃষি ঋণ, এটা একটা বিষয় দাবি। আর দ্বিতীয়ত হলো আপনার যে কম যোগাযোগটা, আমাদের দেখবেন যে কিছু পাকা রাস্তা আছে কিন্তু ভিতরে বাগানের ভিতরে গেলে আপনার সেখানে কিন্তু পাবেন না, রাস্তা পাবেন না। এইটা পরিবহন খরচ কিন্তু প্রচুর। এই যে বাগান থেকে কাঁচা রাস্তা থেকে আপনি যখন মালটা নিয়ে যাবেন, প্রায় প্রতি আনারসে আপনাকে 5 টাকা 10 টাকা দিতে হয় ওইটা ওই পর্যন্ত নিতে। তাহলে ওইখানেও একটা লস। যদি আপনি পাকা রাস্তা থাকতো, মানে যোগাযোগটা যদি ভালো থাকতো, তাহলে এত টাকা দিতে হতো না। ধন্যবাদ আপনাকে। দর্শক, এতক্ষণ আপনাদের সামনে তুলে ধরলাম যে আনারস চাষের ক্ষেত্রে কী ধরনের সমস্যা সম্মুখীন হচ্ছেন এখানকার চাষিরা, এবং তাদের একটি দাবিও রয়েছে যে তারা চাচ্ছেন যে আনারস যেন সবসময় চাষাবাদ করা যায়, সেই জন্য একটি ফুড প্রসেসিং ফ্যাক্টরির। এই পর্যায়ে আমাদের প্রোগ্রাম আজকের মতো এখানেই শেষ করব। তো শেষ করার আগে আমাদের আনারস চাষি ভাইদের অনুরোধে একটি তাদের এই টাঙ্গাইলের নিজস্ব লোকজ যে সঙ্গীত রয়েছে সেটি পরিবেশনা করে আপনাদেরকে একটু দেখাবো। রঙের খেলা রং ভাঙিলে সবই বাকি, দুনিয়া রঙের খেলা, দুনিয়া রঙের খেলা রং ভাঙিলে রং বেরঙ্গে মাইসের সনে রং বেরঙ্গে, মাইসের সনে কি সুন্দর রাগ মাখামাখি, দুনিয়া রঙের খেলা রং ভাঙিলে। শিশুকালে মায়ের কোলে ছিলাম যখন চেতন, মায়া মারে আদর কইরা মুখে দিল বুকের ধন গো মুখে। আমি জৈবনে সেই মাকে ছাড়ি পাইয়া এক যুবতী নারী, জৈবনে সেই মাকে ছাড়ি পাইয়া এক যুবতী নারী, রঙে ঘুরি ফিরি সব সময় তার পাশে থাকি, দুনিয়া রঙের খেলা সবই থাকি। কৃষি বিষয়ে জানতে এবং জানাতে আমাদের সাথে যোগাযোগ করবেন এই ঠিকানায়। সবুজ কৃষি, জিটিভি 25 সেগুনবাগিচা, ঢাকা 1000। ফোন 83910215, মোবাইল 019214000867, ইমেল sobujkrishi@gmail.com। তো আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো পর্বে, নতুন কোনো জায়গায়, নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।